ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্টের ফার্স্ট যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমরা পড়েছিলাম সেটা ছিল পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট। পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট মানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। একে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কেন বলা হচ্ছিল? কারণ এর ভেতরে একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল, আর ওই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েল মুভ করতে পারতো বা রোটেট করতে পারতো, যার জন্য একে আমরা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট বলতাম। মোট কথা, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকতো আর একটা কয়েল থাকতো যেটা রোটেট করতে পারতো। আর এই কয়েলের সঙ্গে কি থাকতো? একটা পয়েন্টার অ্যাটাচ করা থাকতো। কয়েলটা যদি রোটেট করতো, যখন রোটেট করতো পয়েন্টারটাও রোটেট করতো, তখন আমরা পয়েন্টারটা যে যে স্কেলের যে জায়গায় গিয়ে ফিক্সড হতো সেখান থেকে আমরা যে কোয়ান্টিটিটাকে মেজার করতে হতো তার ভ্যালু আমরা মেজার করতে পারতাম। ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা যে ম্যাগনেটটা ইউজ করব সেটা পার্মানেন্ট ম্যাগনেটের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেট ইউজ করব। তাহলে ডিফারেন্সটা কোথায় গেল? বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতাম, আর ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করব। সিমিলারিটি কোথায়? সিমিলারিটিটা হলো পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট হোক বা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট হোক, দুটোর ক্ষেত্রেই মুভিং কয়েল থাকবে। আর মুভিং কয়েল যখন রোটেট করবে তার সঙ্গে পয়েন্টারটাও রোটেট করবে, আর সেই হিসেবে তখন আমরা যে কোয়ান্টিটিটাকে মেজার করতে হবে তার ভ্যালু পাবো। তাহলে এখনও অবধি আমরা পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট আর ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ডিফারেন্স পেলাম আর একটা সিমিলারিটি পেলাম। ডিফারেন্সটা কোথায়? যে পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা যে ম্যাগনেটটা ইউজ করেছি সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, আর ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা যে ম্যাগনেটটা ইউজ করলাম সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। সিমিলারিটি কোথায়? সিমিলারিটি হলো দুটোর ক্ষেত্রেই মুভিং কয়েল রয়েছে, মুভিং কয়েলের সঙ্গে পয়েন্টার অ্যাটাচ করা রয়েছে, যার সাহায্যে আমরা অ্যাকচুয়ালি রিডিংটা পাই। তাহলে এই গেল একদম বেসিক একটা ডিফারেন্স আর একটা হচ্ছে সিমিলারিটি। যদি পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের বেসিক অপারেটিং প্রিন্সিপাল বা বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতেও অসুবিধে হওয়ার কথা নয়। কারণ দেখো, পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে মুভিং কয়েল যে রোটেট করছিল সেই রোটেশনের জন্য কি দরকার? সেই রোটেশনের জন্য দরকার টর্কের। কয়েলের ওপর টর্ক যখন তৈরি হবে, প্রডিউস হবে, তখনই কয়েলটা রোটেট করতে পারবে। আর টর্ক প্রোডাকশানের জন্য কি দরকার? টর্ক প্রোডাকশানের জন্য দরকার মিনিমাম দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান। তো পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দুটো ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টারাকশান হচ্ছিল, তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড দুটোকে কে কে প্রডিউস করলো? সেখানে ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করেছিল, একটা ছিল পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, আর এই যে মুভিং কয়েলটা আছে, মুভিং কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাঠাচ্ছিলাম আমরা, তখন আর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছিল। এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশানের জন্য পিএমএমসিতে টর্ক তৈরি হয়েছিল। ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও মুভিং কয়েল আছে। তো সেই মুভিং কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর আমরা এখানে পার্মানেন্ট ম্যাগনেটের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেট ইউজ করছি। তো ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর মুভিং কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য তার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তো দুটো ম্যাগনেটিক ফিল্ডের যখন ইন্টারাকশান হবে তখন টর্ক তৈরি হবে। ডিফারেন্সটা কোথায়? পিএমএমসিতে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেছি, ইলেকট্রোডাইনামোমিটারে ইলেকট্রোম্যাগনেট ইউজ করেছি, বাট বেসিক যে জায়গাটা টর্ক প্রোডাকশানের জন্য কি দরকার? আমার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান দরকার। তো পিএমএমসি টাইপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড দুটো কোত্থেকে পেয়েছিলাম? পার্মানেন্ট ম্যাগনেট আর মুভিং কয়েলের কারেন্টের জন্য। ইলেকট্রোডাইনামোমিটারের ক্ষেত্রে কি হবে? যেটা আমার হচ্ছে একটা মুভিং কয়েলের যে কারেন্ট, মুভিং কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, আর ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান হলে সেখানে টর্ক তৈরি হবে। তাহলে বেসিক কিন্তু কোনো ডিফারেন্স নাই।
ওখানেও আমার দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান ছিল, এখানেও দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান, শুধু ফিল্ড যেটা প্রডিউস হয়েছিল পিএমএমসির ক্ষেত্রে সেটা ছিল পার্মানেন্ট ম্যাগনেট, ইলেকট্রোডাইনামোমিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। এবার পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট যেটা পড়েছিলে সেটা কাজ করতো কিসে? শুধুমাত্র ডিসিতে কাজ করতো। সেখানে আমরা দেখেছিলাম যে এসিতে কেন কাজ করে না, সেগুলো নিয়ে ডিসকাশন হয়েছিল। তাহলে পিএমএমসি টাইপ কাজ করতো শুধুমাত্র ডিসিতে, বাট ইলেকট্রো ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট এসি আর ডিসি দুটোতেই কাজ করে। এসিতেও কাজ করে, ডিসিতেও কাজ করে। এবার আমরা একে একে ইলেকট্রো ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের যে বেসিক কনস্ট্রাকশন সেটা দেখব, আর তারপরে তার অপারেশান অ্যান্ড ডেরিভেশান যেগুলো আছে সেগুলো দেখব। ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের যে ইউজ, সেটা অ্যামিটার হিসেবে ইউজ করা যেতে পারে একে, বা ভোল্টমিটার হিসেবে একে ইউজ করা যেতে পারে, আর সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ওয়াটমিটার হিসেবে একে আমরা ইউজ করে থাকি। তো যাই হোক, এবার আসা যাক ফার্স্টে কনস্ট্রাকশানের দিকে। দেখো, পিএমএমসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি পার্মানেন্ট ম্যাগনেট। তো এখানে তো পার্মানেন্ট ম্যাগনেট থাকবে না, শুরুতেই বললাম। কি দরকার এখানটায় আমার? ইলেকট্রোম্যাগনেট দরকার। তো তার জন্য দেখো এখানে একটা ফিক্সড কয়েল আছে। ফিক্সড কয়েল এর একটা পার্ট হচ্ছে এটা, আর একটা পার্ট হচ্ছে এটা। টোটাল ফিক্সড কয়েলকে দুই ভাগে ভাগ করে তাকে সিরিজে কানেক্ট করা আছে। আচ্ছা, মোট কথা আমার যে ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রডিউস করার জন্য পিএমএমসিতে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেছিলাম, তাহলে এখানে তো পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি না, ইউজ করছি ইলেকট্রোম্যাগনেট। তো ইলেকট্রোম্যাগনেট ইউজ করার জন্য আমাদের কি দরকার? কয়েল দরকার, যার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবো। তো একটা কয়েলের পরিবর্তে সেই কয়েলটাকে দুই ভাগে ভাগ করে এরকম করে সিরিজে কানেক্ট করা থাকে। এই দুটো কয়েল হচ্ছে গিয়ে ফিক্সড কয়েল। আর এই যে ফিক্সড কয়েলটা আছে, ফিক্সড কয়েলের কাজ হচ্ছে গিয়ে ওই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে প্রডিউস করা, যেটা এখানে ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করে। আচ্ছা, এবার তাহলে মনে হতে পারে যে একটা ইলেকট্রোম্যাগনেট ইউজ করার পরিবর্তে এভাবে যে ফিক্সড কয়েলটা আছে একে দুই ভাগে ভাগ করে দেওয়া হলো কেন? কারণ দেখো, এই যে ফিক্সড কয়েলটা আছে আর এই যে ফিক্সড কয়েলটা আছে, দুটো কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা এই মুভিং কয়েলটাকে রাখছি। তো দুটো ফিক্সড কয়েলকে যদি আমরা এভাবে রাখি, মানে একটা বড় ফিক্সড কয়েলকেই আমরা দুই ভাগে ভাগ করে এভাবে যদি সিরিজে আমরা রাখি, তার মাঝখানে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে সেটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। তাহলে এটা গেল একটা কারণ। আমি আরেকবার রিপিট করছি যে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি। তো ইলেকট্রোম্যাগনেটকে আমরা কিভাবে তৈরি করতে পারি? একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে আমরা ইলেকট্রোম্যাগনেটকে তৈরি করতে পারি। তো একটা বড় কয়েল না নিয়ে সেই কয়েলটাকে দেখো দুই ভাগে ভাগ করে তাকে আমরা সিরিজে কানেক্ট করে রেখেছি। তো এরকম কনস্ট্রাকশনের কারণ কি? তার কারণ হচ্ছে এর মাঝখানে দেখো রাখা আছে কাকে? মুভিং কয়েলকে রাখা আছে। তো মুভিং কয়েলটা কখন রোটেট করে? যখন দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইন্টারাকশান হয়। তাহলে দুটো কয়েলকে যদি আমি এভাবে রাখি, তাহলে মাঝখানটায় যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে সেটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য আমরা কয়েলটাকে দুই ভাগে ভাগ করে সিরিজে কানেক্ট করে এভাবে কনস্ট্রাকশনটা করে থাকি। তাহলে কি দেখলাম এখানটায়? এখানে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টে যে ফিক্সড কয়েল থাকে তাকে আমরা এভাবে দুটো সেকশানে ভাগ করে দিয়ে থাকি, মাঝখানে যাতে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। আরও একটা কারণ আছে যে দুটো ফিক্সড কয়েলের মাঝখানে এরকম যখন আমরা গ্যাপ রাখছি, তাহলে মাঝখানে যে মুভিং কয়েলটা থাকবে সেটা ফ্রিভাবে রোটেট করতে পারবে। এটাও আর একটা কারণ। তাহলে এখানে আমরা কি দেখলাম? ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টে একটা ফিক্সড কয়েল থাকবে, ফিক্সড কয়েলটাকে আমরা এরকমভাবে দুটো সেকশানে ভাগ করে তাদেরকে সিরিজে কানেক্ট করে রাখি। আর কি থাকছে এখানটায়? আর থাকে হচ্ছে এরকম একটা মুভিং কয়েল থাকে। এখানে একটা মুভিং কয়েল আছে, যার শুধুমাত্র উপরের সেকশনটা আমরা এখানটায় ছবিতে দেখতে পাচ্ছি, যেহেতু এটা 2D ডায়াগ্রাম।
এই যে মুভিং কয়েলটা আছে, মুভিং কয়েলটাকে কোনো নন মেটালিক ফরমারের ওপর জড়ানো থাকে, বা কয়েলটা এয়ার কোরও হতে পারে। কি বলছি, যে মুভিং কয়েল যেটা আছে সেটা কোনো নন মেটালিক ফরমারের ওপরেও জড়ানো থাকতে পারে, বা সেটা এয়ার কোর কয়েলও হতে পারে। তাহলে এই জায়গায় আমরা একটা কিন্তু পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের সঙ্গে ডিফারেন্স পেলাম। পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে মুভিং কয়েলটাকে যার ওপর জড়ানো ছিল সেটা একটা মেটালিক ফরম্যাট ছিল, আর এখানটায় আমরা যে ফরম্যাটটা ইউজ করেছি সেটা নন মেটালিক ফরম্যাট বা এয়ার কোর ফরম্যাট আমরা ইউজ করতে পারি। তাহলে এই গেল হচ্ছে কি একটা ডিফারেন্স। এখান থেকে দেখো আরও একটা জিনিস আমরা বলে দিতে পারি। কি জিনিস বলে দিতে পারি, যে যেহেতু পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে মুভিং কয়েলটাকে আমরা মেটালিক ফরমারের ওপর জড়িয়েছিলাম, তার জন্য মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করতে পারতাম। অ্যাকচুয়ালি যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টে 3 ধরনের টর্ক তো কাজ করে, সেটা আমরা আগেই পড়ে এসেছি। একটা ডিফ্লেক্টিং টর্ক, একটা কন্ট্রোলিং টর্ক, আর একটা হচ্ছে ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্কটাকে প্রোভাইড আমরা বাইরের থেকে না করলেও হচ্ছিল পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। কারণ কি, ওখানে মেটালিক ফরমারের ওপর আমরা কয়েলটাকে জড়িয়েছিলাম, আর ওই মেটালে কি হয়, মেটালে এডি কারেন্ট প্রডিউস হয়। তো ওই এডি কারেন্ট প্রডিউস হওয়ার জন্য ড্যাম্পিংটা অটোমেটিক ওখানে হচ্ছিল, বাইরের থেকে আমাদের আর ড্যাম্পিং প্রোভাইড করতে হতো না। বাট এখানে যেহেতু আমরা এয়ার কোর কয়েল বা নন মেটালিক ফরমারের ওপর মুভিং কয়েলকে জড়াচ্ছি, তার জন্য এখানে এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করা পসিবল নয়। আর এমনিতেও এর যে ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যে ফিল্ড, এই যে ফিল্ড আছে, ফিল্ডে যে ফিক্সড কয়েলের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু খুবই কম হয়। তার ফ্লাক্স ডেন্সিটি 0.005 থেকে 0.006 ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা পর্যন্ত হয়ে থাকে। ভ্যালুটা আমি লিখে দিই, 0.005 থেকে 0.006 টেসলা অবধি এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হয়ে থাকে। তো যাই হোক, জায়গাটা আমি আরেকবার রিপিট করছি টোটাল জিনিসটাকে, যে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ফিল্ড প্রডিউস করার জন্য আমরা করছি কি, ফিক্সড কয়েল ইউজ করছি। এখানে তো ইলেকট্রোম্যাগনেট ইউজ হচ্ছে, যার জন্য ফিক্সড কয়েল ইউজ করছি। তা একটা ফিক্সড কয়েল ইউজ না করে টোটালটাকে আমরা দুটো সেকশানে এরকমভাবে ভাগ করে দিই, যাতে মাঝখানে যে জায়গাটা থাকে সেখানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। তাহলে ফার্স্ট জিনিস গেল কি, ফিল্ড প্রডিউস করার জন্য যে আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করছি, সেই ইলেকট্রোম্যাগনেটের কয়েলকে আমরা দুটো সেকশানে ভাগ করে সিরিজে কানেক্ট করছি। সেকেন্ড পোর্শন এলো হচ্ছে গিয়ে মুভিং কয়েল। মুভিং কয়েলটা হচ্ছে গিয়ে এয়ার কোর কয়েল বা একটা নন মেটালিক ফরমারের উপর জড়ানো হয়ে থাকে। আচ্ছা, নন মেটালিক ফরমারের ওপর যখন আমরা জড়িয়ে রাখছি, তাহলে তো এখানে এডি কারেন্ট ড্যাম্পিং পসিবল নয়। এডি কারেন্ট ড্যাম্পিংয়ের জন্য মেটালিক ফরমার দরকার ছিল। এবার কোশ্চেন হচ্ছে, মেটালিক ফরমার তো দিলে আমার ড্যাম্পিংয়ের এডি কারেন্ট ড্যাম্পিং হয়ে যেত, বাইরের থেকে আমাকে আর ড্যাম্পিং প্রোভাইড করতে হতো না, তাহলে আমরা কেন করলাম না? তার কারণ হচ্ছে গিয়ে, আমরা দেখি ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের এই যে ফিল্ড আছে, ফিল্ড কয়েল যে ফ্লাক্স প্রডিউস করে তার ভ্যালু খুব কম। যে ফ্লাক্স ডেন্সিটি, সেটার ভ্যালু আমরা দেখলাম 0.005 থেকে 0.006 টেসলা হয়ে থাকে। তো এত উইকার ম্যাগনেটিক ফিল্ডের জন্য এডি কারেন্ট ড্যাম্পিং এখানে এমনিতেও পসিবল নয়। তো এখানে তাহলে কি ধরনের ড্যাম্পিং আমরা ইউজ করব? এখানে আমরা এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করে থাকি। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমার ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের বেসিক কনস্ট্রাকশন। এবার আমরা এর টর্ক ইকুয়েশনের দিকে এগিয়ে যাব। তো ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের যে সার্কিট রিপ্রেজেন্টেশন সেটা এখানে দেখানো হয়েছে। এখানে যে I1টা আছে, I1 হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট ইন দ্য ফিক্সড কয়েল। আমরা এর আগে
এর আগের স্লাইডে যে ফিক্সড কয়েল দেখলাম, ফিক্সড কয়েলে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টের যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু সেটাকে আমি এখানে দেখিয়েছি I1। আচ্ছা আগে বলে নিই, এটা হচ্ছে আমার ফিক্সড কয়েল আর এটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে মুভিং কয়েল। তো ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ধরলাম আমরা I1। I2 হচ্ছে মুভিং কয়েলের মধ্যে দিয়ে কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। L1 হচ্ছে গিয়ে ফিক্সড কয়েলের যে সেলফ ইন্ডাকটেন্স সেটা হচ্ছে L1। মুভিং কয়েলের যে সেলফ ইন্ডাকটেন্স সেটা হচ্ছে গিয়ে L2। আর মুভিং কয়েল আর ফিক্সড কয়েলের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটাকে আমরা এখানে দেখিয়েছি হচ্ছে এম দিয়ে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যে টর্ক ইকুয়েশন ডিরাইভ করব সেটা কার বেসিসে ডিরাইভ করব সেটা আগে একবার দেখে নেওয়া যাক, তাহলে টোটাল জিনিসটা বুঝতে আরও অনেক সুবিধা হবে। দেখো, এনার্জির কনজারভেশন যে প্রিন্সিপাল আছে সেখান থেকে আমরা এটা জানি যে টোটাল ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন এনার্জি স্টোর প্লাস মেকানিক্যাল এনার্জি। মানে ধরো একটা সিস্টেম আছে তোমার কাছে, সেই সিস্টেমে তুমি যদি কিছু পরিমাণ এনার্জি ইনপুট দাও তাহলে কি কি হতে পারে। এক, ওই সিস্টেমে যদি অলরেডি কিছু এনার্জি স্টোর থাকে বা স্টোর নাও থাকে, সেই সিস্টেমটা কিছু পরিমাণ এনার্জি স্টোর করবে, তাতে তার যে এনার্জি স্টোর ছিল সেই ভ্যালুটা কিছুটা ইনক্রিজ হবে। আমি আরও সিম্পলভাবে বলতে দাও জিনিসটাকে। ধরো একটা সিস্টেম আছে, সিস্টেমে তুমি ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিলে। এবার ধরো সিস্টেমে যদি কোনো রকম এনার্জি আগে মানে ইলেকট্রিক্যাল ইনপুট দেওয়ার আগে যদি সিস্টেমে কোনো এনার্জি স্টোর না থাকে, তাহলে আমরা যখন সিস্টেমে কিছু পরিমাণ এনার্জি ইনপুট দিলাম কি হবে, কিছুটা এনার্জি স্টোর হতে পারে, তাতে কি হবে, তার স্টোরড এনার্জি কিছুটা ইনক্রিজ হবে। তো সেটার জন্য দেখো এখানে লেখা আছে চেঞ্জ ইন এনার্জি স্টোর। আর কি হতে পারে, কিছুটা হয়তো লস হয়ে যেতে পারে, লসকে আমরা এখানে নেগলেক্ট করছি। আর কি হতে পারে, আমরা কিছুটা আউটপুট পাবো। এবার তুমি একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের কথা ভাবো। মেজারিং ইনস্ট্রুমেন্টে আমরা ইনপুট এনার্জি কি দিচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি। তার জন্য কি হচ্ছে, মুভিং কয়েলটা রোটেট করছে, তার জন্য পয়েন্টারটা রোটেট করছে। তাই যে রোটেশনটা কি ধরনের এনার্জি, অবভিয়াসলি মেকানিক্যাল এনার্জি। তো তাহলে আমরা যখন একটা মেজারিং ইনস্ট্রুমেন্টে ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিচ্ছি তাহলে কি কি হতে পারে। এক হতে পারে হচ্ছে ওই যে ইনস্ট্রুমেন্টটা আছে ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে যে স্টোরড এনার্জি সেটা কিছুটা ইনক্রিজ হবে। দুই, কিছুটা হয়তো লস হতে পারে যেটা আমরা এখানে নেগলেক্ট করে দিচ্ছি। আর তিন, কিছুটা ওয়ার্ক ডান হবে। ওয়ার্ক ডান হলে তবেই না গিয়ে আমরা কি বলে যে কোয়ান্টিটিটাকে মেজার করতে চলেছি তার ভ্যালু মেজার করতে পারবো। তাহলে মোট কথা এনার্জির প্রিন্সিপালের যে মানে কনজারভেশন প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি যেটা আছে সেটার থেকে আমরা তাহলে কি বলতে পারি যে কোনো একটা সিস্টেমে আমরা যদি কিছুটা এনার্জি ইনপুট দিই তাহলে ওই সিস্টেমের এনার্জির কিছুটা ইনক্রিজ হবে, কিছুটা আমরা মেকানিক্যাল এনার্জি পাবো বা মেকানিক্যাল ওয়ার্ক ডান হবে, আর কিছুটা লস হবে, আর লসটাকে আমরা এখানে পুরোপুরি নেগলেক্ট করছি। তাহলে আমরা বেসিক্যালি বার করতে চাইছি কি, টর্কের ইকুয়েশান বার করতে চাইছি। আর টর্ক জিনিসটা কার সঙ্গে রিলেটেড, মেকানিক্যাল এনার্জির সঙ্গে রিলেটেড। দেখো আমরা মেশিনের ক্ষেত্রেও পড়তাম যে পাওয়ার ইকুয়ালস টু কি, টর্ক ইন্টু ওমেগা, মানে মেকানিক্যাল পাওয়ারের ক্ষেত্রে আমরা জিনিসটা দেখতাম। তাহলে আমরা যদি টর্ক বার করতে চাই তাহলে এখানে এই মেকানিক্যাল পাওয়ার বা মেকানিক্যাল এনার্জি সেটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জিতে এই যে ইকুয়েশনটা পেয়েছি, টোটাল ইনপুট ইলেকট্রিক্যাল এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন এনার্জি স্টোর প্লাস মেকানিক্যাল এনার্জি, এই ইকুয়েশান থেকে যদি মেকানিক্যাল এনার্জিকে আমাদের ক্যালকুলেট করতে হয় তাহলে অবশ্যই ফার্স্টে ইলেকট্রিক্যাল এনার্জি কতটা সেটা জানতে হবে, মানে কতটা ইনপুট দিয়েছি আর সেই ইনপুট দেওয়ার জন্য কতটা এনার্জি আমার ইনক্রিজ হলো সেটা আমাকে বের করতে হবে। তো যার জন্য দেখো এখানে লেখা আছে
যে এই ইকুয়েশনটার থেকে আমরা মেকানিক্যাল এনার্জিটাকে একটা সাইডে রেখেছি আর এটাকে এদিকে নিয়ে চলে গেছি, মাইনাস হয়ে গেছে। সেটাই দেখো লেখা আছে মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু টোটাল ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি মাইনাস চেঞ্জ ইন এনার্জি স্টোর। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কতটা এনার্জি ইনপুট দিয়েছি সেটাকে বের করব, আর তার জন্য ইনপুট দেওয়ার জন্য কতটা এনার্জি যেটা স্টোর হয়ে মানে স্টোর এনার্জির কি চেঞ্জ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে কতটা সেটা বের করব। তো দুটো বের করা হয়ে গেলে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব মেকানিক্যাল এনার্জি। আর একবার যদি আমরা মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করে নিতে পারি, তাকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, মেকানিক্যাল পাওয়ার পেয়ে যাব। সেখান থেকে টর্ক ইন্টু ওমেগা করে বার করতে পারি বা অন্য কোনো প্রসিডিওরে আমরা বের করতে পারি। মোট কথা আমার মেকানিক্যাল এনার্জি বেরিয়ে যাবে। আগে এই অবধি তাহলে আমরা কাজটা করে নিই। তাহলে করা যাক যেটা আমরা ইকুয়েশন থেকে করব বললাম। তো এখানে যে কোয়ান্টিটিগুলো আছে সেগুলো তো সব একে একে ডিসক্রাইব করা হলো। সেটাই দেখো এখানে আমি একটা স্লাইডে সমস্ত কিছু লিখে রেখেছি যেগুলো আমি ওখানে বললাম। আচ্ছা, এবার আসছি ফিক্সড কয়েল যেটা ছিল। ফিক্সড কয়েল কোনটা ছিল, চলো ছবিতে আসা যাক। এই যে ফিক্সড কয়েলটা আছে এটা হচ্ছে আমার ফিক্সড কয়েল। তো ফিক্সড কয়েলে কতটা ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে আমরা সেটা দেখব। তাহলে I1 কারেন্ট যদি L1 ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে ফ্লো করে তাহলে ফ্লাক্স লিঙ্কেজ কত হবে, L1 I1। কিন্তু এটুকুই কি শুধু ফ্লাক্স লিঙ্কেজ হবে, তা তো নয়। তার কারণ কি, কারণ এই যে মুভিং কয়েলটা আছে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটাও তো একে লিঙ্ক করছে। সেই যে লিঙ্কেজটা তার জন্য যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা কত আমরা পেয়েছিলাম, এম। তাহলে মুভিং কয়েলের জন্য যে ফ্লাক্সটা লিঙ্ক করছে সেটা কত হবে, MI2। তাহলে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ কত হলো, L1I1 প্লাস MI2। চলো আমি আর একবার রিপিট করে দিচ্ছি। আমি এই যে ফিক্সড কয়েলটা আছে এই ফিক্সড কয়েলের সঙ্গে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ কত বের করতে চাইছি। আচ্ছা, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ আমরা কি করে বের করব, বা টোটাল ফ্লাক্স লিঙ্কেজ কত কি করে বুঝবো। এক হচ্ছে গিয়ে দেখো ফিক্সড কয়েলের সঙ্গে দুই ধরনের ফ্লাক্স লিঙ্ক করছে। প্রথম ফ্লাক্স যেটা, এই কয়েলের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে। তো নিজের কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে সেটা ফিক্সড কয়েলকে লিঙ্ক করছে। কি বললাম, ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই যেটা ফিক্সড কয়েল, এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে সেটা তো নিজেকে লিঙ্ক করছে। তাহলে এই একটা ফ্লাক্স গেল। আর একটা ফ্লাক্স কোত্থেকে পাচ্ছি, আর একটা ফ্লাক্স হচ্ছে এই যে মুভিং কয়েলটা আছে সেই মুভিং কয়েলের মধ্যে দিয়ে এই কারেন্টটা ফ্লো হওয়ার জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে সেই ফ্লাক্সের কিছুটা পোর্শন ফিক্সড কয়েলকে লিঙ্ক করছে। তাহলে আমরা দুই ধরনের ফ্লাক্স পেলাম। তাহলে সেলফ ইন্ডাকটেন্সের জন্য যে ফ্লাক্সটা পাচ্ছি, ইন্ডাকটেন্স বলা ভুল, সেলফ ইন্ডাকশানের জন্য যে ফ্লাক্সটা লিঙ্ক হচ্ছে সেটা হচ্ছে কত, L1I1। আর মিউচুয়াল ইন্ডাকশানের জন্য যে ফ্লাক্সটা লিঙ্ক হচ্ছে সেটা কত, মিউচুয়াল ইন্ডাকটেন্স কত, M। আর যে কারেন্টটা কত সেটা সেটা হচ্ছে I2। তাহলে ফিক্সড কয়েলের যে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ সেটা হচ্ছে L1I1 প্লাস MI2। আমরা যদি এখন কালারটা একটু চেঞ্জ করতে দাও, আমরা যদি এখন মুভিং কয়েলের ফ্লাক্স লিঙ্কেজ বার করতে চাই তাহলে কী করতে হবে, মুভিং কয়েলের নিজস্ব ফ্লাক্স কত, L2I2। আর ফিক্সড কয়েলের ফ্লাক্সের কিছু পোর্শন আবার মুভিং কয়েলকে লিঙ্ক করছে, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কত, M। আর ফিক্সড কয়েলের কারেন্ট কত, I1। তাহলে আমরা কি দেখলাম, ফিক্সড কয়েলের যে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ সেটা হচ্ছে L1I1 প্লাস MI2। আর মুভিং কয়েলের যে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ সেটা হচ্ছে Li2 প্লাস MI1। দেখো সেটাই আমরা এখানটায় লিখে রেখেছি। এবার আমরা অলরেডি জানি যেটা, যে
E1 ইকুয়ালস টু হয় ডি সাই ওয়ান বাই ডিটি। সাই ওয়ানের যে ভ্যালু সেটা আমরা এর আগে স্লাইডেই লিখেছিলাম। সাই ওয়ানের এই যে ভ্যালুটা L1I1 প্লাস MI2, সেটাকে এখানে লিখে দিলাম। এবার আমরা করব কি, নর্মাল এটার ডেরিভেটিভ করব। দেখো ডেরিভেটিভ করে আমরা এই টোটালটা পেলাম। দেখো প্রত্যেকটার নিচে ডিটি আছে, তাহলে ডিটিগুলোকে আমি একবারে এদিকে নিয়ে এসে গুণ করে দিতে পারি। আর করছি কি, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট বার করতে চলেছি। ইলেকট্রিক্যাল এনার্জি মানে কী হবে, দেখো ভোল্টেজ যদি সাপোজ ভি হয়, কারেন্ট যদি আই হয়, আর টাইম যদি টি হয়, এনার্জি সমান কি হয়, ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টাইম। চলো আরও ভেঙে বলি। এনার্জি সমান কি হয়, পাওয়ার ইন্টু টাইম। কোন এনার্জি নিচ্ছি এখানে, ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে পাওয়ারটা কোন পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার। কী ধরনের পাওয়ার নিচ্ছি, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার নিচ্ছি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ নিতে হবে, ভোল্টেজ নিলাম ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট নিলাম, তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হয়ে গেল, ইন্টু টাইম। তো ইনস্ট্যান্টেনিয়াস যে ভোল্টেজটা সেটা আমরা এখানে কত নিয়েছিলাম, E1। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট যেটা আমার ফিক্সড কয়েলের সেটা কত ছিল, I1। আর খুব কি বলবো, খুব কম টাইমের জন্য নিচ্ছি, তাহলে টি এর বদলে কি লিখবো, ডিটি। তাহলে E1I1 ডিটি বার করতে হবে। তো ডিটিগুলো সব এদিকে নিচে ছিল, এদিকে যদি মাল্টিপ্লাই করে দিই কী হবে, E1 ইন্টু ডিটি হবে। আর তার সাথে আমার আর একটা কী লাগবে, I1 লাগবে, তাই সব মানে দুই দিকেই I1 দিয়ে গুণ করে দিলাম। তার জন্য দেখো কি হলো, এখানে কি ছিল, L1 DI1 পড়েছিল, তাহলে L1, এক মিনিট, এখানে ছিল L1 আর DI1। দেখো L1 আছে, DI1 আছে, আর দুই সাইডে I1 দিয়ে গুণ করেছি বলে L1I1 DI1 হলো। আর ডিটিটা তো আমার এদিকে নিয়ে চলে এসেছি। আচ্ছা, তারপরে দেখো এখানে কি ছিল, I1 আর DL1 ছিল, তাহলে I1 DL1 ছিল, আর একটা I1 দিয়ে গুণ করার জন্য I1 স্কোয়ার হয়ে গেছে। সিমিলারলি এখানে MDI2 ছিল, MDI2 আছে, দুই সাইডে I1 দিয়ে গুণ করার জন্য একটা I1 চলে এসছে, অ্যান্ড সো অন। সিমিলারলি মুভিং কয়েলের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, E2 ইকুয়ালস টু ডি সাই টু বাই ডিটি। তাহলে এক্ষেত্রে সাই টুর ভ্যালুটাকে পুট করে দেবো, সাই টুর যে এক্সপ্রেশনটা ছিল একই রকমভাবে আমরা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার পর ডিটিগুলোকে এদিকে নিয়ে চলে যাব। ফিক্সড কয়েলের কারেন্ট কত ছিল, I2, তাহলে দুই সাইডকে I2 দিয়ে গুণ করব। কারণ কি, ফিক্সড কয়েল মুভিং কয়েলের ক্ষেত্রে কারেন্ট ছিল I2 দিয়ে গুণ করব। কারণ কি, আমরা টোটাল ইলেকট্রিক্যাল ইনপুট বার করতে চলেছি। ফিক্সড কয়েলের ইনপুট তো বার করা হয়ে গেল, ইনপুট এনার্জি। মুভিং কয়েলের ইনপুট এনার্জি কত হবে, মুভিং কয়েলের যে ভোল্টেজ সেটা E2, মুভিং কয়েলের যে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট সেটা I2, আর টাইম তো হচ্ছে ডিটি। তো সেটাকেই আমরা ক্যালকুলেট করলাম। তাহলে ফিক্সড কয়েলের ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি বেরালো এটা, মুভিং কয়েলের ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি বেরালো এটা। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমরা পড়াশোনা করছি সেখানে টোটাল এনার্জি ইনপুট আমরা পেয়ে যাব। দেখো আমরা টোটালটাকে যোগ করে দিলাম, তাহলে এই গেল হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি। এরপরে আমাদেরকে কী বের করতে হবে, চলো আবার দেখে নেওয়া যাক ওখানে আমরা কি দেখেছিলাম। এটুকু আমাদের বের করা হয়ে গেছে, টোটাল ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি। এবার আমরা দেখব চেঞ্জ ইন এনার্জি স্টোরড। দেখো I1 কারেন্ট যখন L1 ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করে, L1 ইন্ডাকটেন্সের ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করে, তখন কতটা এনার্জি স্টোর হয়, হাফ L1 I1 স্কোয়ার। I2 কারেন্ট যখন L2 ইন্ডাকটেন্সের একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করে, তখন কত এনার্জি স্টোর হবে, হাফ L2 I2 স্কোয়ার। কিন্তু এখানে আরও একটা ইন্ডাকটেন্স আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স, তার জন্য কতটা এনার্জি স্টোর হবে, এখানকার কারেন্ট I1 ইন্টু এখানকার কারেন্ট I2 ইন্টু মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে টোটাল কতটা এনার্জি স্টোর হচ্ছে,
হাফ এল ওয়ান আই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এল টু আই টু স্কোয়ার প্লাস আই ওয়ান ইন্টু আই টু ইন্টু এম। দেখো সেটাকে এখানটায় লেখা আছে। এবার আমাদের তো স্টোর এনার্জি দরকার নেই, আমাদের দরকার এনার্জির কতটা চেঞ্জ হয়েছে। কারণ কি বলেছিলাম, একটা সিস্টেম আছে, সেখানে যখন আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিচ্ছি তখন তিনটে জিনিস হবে। এক হচ্ছে ওই সিস্টেমের যে স্টোরড এনার্জি সেটার কতটা ইনক্রিজ হচ্ছে সেটা দেখব, প্লাস মেকানিক্যাল এনার্জি যেটা আমরা পাচ্ছি বা যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা আমরা পাবো। আর হচ্ছে কি কিছুটা লস হচ্ছে, তো লসকে তো আমরা নেগলেক্ট করে দিয়েছি, বারবার বলছি একই কথা। মোট কথা এনার্জি কতটা স্টোরড হয়েছে সেটা আমরা দেখছি না, এনার্জি স্টোর যেটা ছিল সেটা কতটা চেঞ্জ হলো সেটা আমরা দেখব। তাহলে এনার্জি স্টোর যেটা হচ্ছে সেটা এটা, কিন্তু আমাদের লাগবে কি চেঞ্জ লাগবে, তাহলে কি করতে হবে, এর ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো সেটাই করা হয়েছে এখানটায়, যে চেঞ্জ ইন এনার্জি স্টোরড, টোটালটার ডিফারেন্সিয়েশন আমরা করেছি। টোটালটার ডিফারেন্সিয়েশন করবে, ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তো ডিফারেন্সিয়েশন করতে কোনো প্রবলেম নেই। ভিডিওটা এখানে পজ করে নিজেরা করে নেবে, তারপর করে নেওয়ার পর মিলিয়ে নেবে যে তোমাদেরও এটা এসছে কিনা, এটাই আসবে অ্যাকচুয়ালি, তো দেখে নেবে জায়গাটা। এটা তো ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট বলে আমি আর এখানটায় কিছু বললাম না, কারণ এটা তো অঙ্কের পার্ট। তো যাই হোক, আমরা এখনও অবধি তাহলে টোটাল ইনপুট এনার্জি পেয়ে গেছি আর চেঞ্জ ইন স্টোরড এনার্জি পেয়ে গেছি। তাহলে এর ভ্যালুটা বসাবো, এর ভ্যালুটা বসাবো, দুটোকে বাদ দিয়ে দেব। দেখো টোটাল ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি যেটা ছিল, এই যে এটা, সেটাকে আমরা লিখেছি এখানটায়, সেটাকে দেখো এখানে লেখা আছে এই পোর্শনটা। আর চেঞ্জ ইন স্টোর চেঞ্জ ইন এনার্জি স্টোর যেটা, সেটা আমরা আগের স্লাইডে বের করেছি, সেটাকে আমরা এখানটায় বসিয়ে দেব। সেটাকে দেখো এখানে বসানো আছে। তারপরে কি করব, নর্মাল যোগ বিয়োগ যা হবে সেগুলো করতে হবে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কালার ইউজ করেছি, দেখো ডিফারেন্ট কালার ইউজ করেছি। দেখো এল ওয়ান আই ওয়ান ডি ওয়ান ডিআই ওয়ান, আর এখানে মাইনাস এল ওয়ান আই ওয়ান ডিআই ওয়ান কাটাকুটি হয়ে যাবে। তো এরকমভাবে যেগুলো যেগুলো কাটাকুটি হবে সেগুলোকে সেম কালারে রেখেছি, মানে দেখো এটা আর এটা কাটাকুটি হবে সেম কালার রাখা আছে, এটা এটা কাটাকুটি হবে সেম কালার রাখা আছে, এরকম করে সবগুলো করা আছে। তাহলে এটা নিজেরা করে নেবে, কারণ এটা তো কিছুই নাই, দুটো এক্সপ্রেশন লিখে কোনটা কোনটা যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে সেগুলো আমরা দেখব। যেগুলো কাটাকুটি হবে না, কিছুটা বাকি থেকে যাবে, সেটা হচ্ছে দেখো এখানে আই ওয়ান স্কোয়ার ডিএল ওয়ান পাচ্ছি, আর গ্রিন কালার কোথায় আছে দেখো এইখানটায় মাইনাস হাফ আই ওয়ান স্কোয়ার ডিএল ওয়ান পাচ্ছি। তাহলে এটার থেকে যদি এটা বাদ দিই কী পড়ে থাকবে, হাফ আই ওয়ান স্কোয়ার ডিএল ওয়ান পড়ে থাকবে। একই রকমভাবে দেখো এখানে রেড কালারে কি করেছি, আই টু স্কোয়ার ডিএল টু, রেড কালারে দেখো এখানেও করা আছে মাইনাস হাফ আই টু স্কোয়ার ডিএল টু, বাদ যাবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে এখানে লেখা আছে। এখানে দেখো টু আই ওয়ান আই টু ডিএম লেখা আছে ব্রাউন কালারে, ব্রাউন কালার যদি খুঁজি এইখানটায় দেখো ওর আছে আই ওয়ান আই টু ডিএম, বাদ দিয়ে এইটা পড়ে থাকবে। তাহলে এটার থেকে যখন আমরা এটা বাদ দিচ্ছি আলটিমেটলি টোটালটা পড়ে থাকছে। এবার দেখা যাচ্ছে কি যে সেলফ ইন্ডাকটেন্স যেটা আছে এল ওয়ান আর এল টু কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, জিরো হয়, তাহলে ডিএল ওয়ান আর ডিএল টু জিরো হবে, মানে এটা হয়ে গেল জিরো, এটা হয়ে গেল জিরো, তাহলে এই টার্মটা আর এই টার্মটা দুটোই জিরো হয়ে গেল, বাকি কে পড়ে থাকলো আই ওয়ান ইন্টু আই টু ইন্টু ডিএম। দেখো সেটা আমরা লিখেছি। তাহলে মেকানিক্যাল এনার্জি যেটা পাচ্ছি আমরা সেটা কত, আই ওয়ান ইন্টু আই টু ইন্টু ডিএম। এবার আমরা ধরে নিলাম এই মেকানিক্যাল এনার্জির জন্য যে টর্কটা প্রডিউস হচ্ছে, বা বলতে পারো টর্ক টর্ক প্রডিউস হচ্ছে
অ্যান্ড কিছুটা কাজ করছে বা সিস্টেমটা কিছুটা কাজ করছে, সেখান থেকে আমরা মেকানিক্যাল এনার্জিটা পাচ্ছি। তো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ নিয়েছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট নিয়েছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস টর্ক নিচ্ছি, যাকে আমরা টিআই দিয়ে ডিনোট করলাম। যে ডিফ্লেকশানটা হচ্ছে তার অ্যাঙ্গেল ধরলাম আমরা ডি থিটা, খুব সামান্য পরিমাণ কারেন্ট গেছে তার জন্য খুব সামান্য পরিমাণ ডিফ্লেকশান হচ্ছে, এটাকে আমরা ধরলাম ডি থিটা। তাহলে মেকানিক্যাল এনার্জি কত পাবো আমরা? টিআই ইন্টু ডি থিটা। নর্মাল তোমরা লিনিয়ার মোশন পড়তে ভালোবাসো হয়তো, তার জন্য লিনিয়ার মোশন দিয়ে জিনিসটাকে ভাববে যে ধরো এটা একটা কোনো বস্তু, এখানে তুমি এফ ফোর্স প্রয়োগ করে টানলে, তো এফ ফোর্স দিলে তার জন্য যদি ওর ডিসপ্লেসমেন্ট বা সরণ যদি এস হয়, তাহলে ওয়ার্ক ডান কত হয়? এফ ইন্টু এস। আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয়? ফোর্সের বদলে তুমি বলবে টর্ক দিলাম, তাহলে টর্ক দিলে, আর এস, এস তো হচ্ছে গিয়ে লিনিয়ার, কি বলবো, লিনিয়ার ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যে সরলরৈখিক দূরত্ব। আর অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে কী হয় বা রোটেশনাল মোশনের ক্ষেত্রে কী হয়? আমরা সেখানে অ্যাঙ্গেল পাই, তাহলে এসের বদলে কী হবে? থিটা হওয়ার কথা, তো এখানে খুব স্মল অ্যাঙ্গেল নিচ্ছি তার জন্য টি ডি থিটা, আর এখানে টি এর বদলে টিআই ইউজ করেছিলাম, তাহলে টিআই ডি থিটা। তাহলে মেকানিক্যাল এনার্জি যেটা পাচ্ছি সেটা হচ্ছে টিআই ইন্টু ডি থিটা। তাহলে দেখো সেটাই লেখা আছে টিআই ইন্টু ডি থিটা। আর টিআই ইন্টু ডি থিটা মানে কী হবে? আই ওয়ান ইন্টু আই টু ইন্টু ডিএম। কেন তা হলো? কারণ আমরা এখানটায় অলরেডি ডিরাইভ করেছি মেকানিক্যাল এনার্জি সমান আই ওয়ান ইন্টু আই টু ইন্টু ডিএম। তাহলে দুটোকে ইকুয়েট করে দিলাম, তাহলে টিআই ডি থিটা ইকুয়ালস টু আই ওয়ান ইন্টু আই টু ইন্টু ডিএম। ডি থিটাটা এখানে গুণ ছিল, এইদিকে গেলে ভাগ হয়ে গেল, আলটিমেটলি পেলাম টিআই ইকুয়ালস টু আই ওয়ান ইন্টু আই টু ইন্টু ডিএম বাই ডি থিটা। এবার আমরা দেখব ডিসিতে কিভাবে কাজ করে। তো ফিক্সড কয়েল আর মুভিং কয়েল, দুটো কয়েল আছে আমাদের ইলেকট্রোডাইনামোমিটার ইনস্ট্রুমেন্টে। ফিক্সড কয়েলের জন্য কারেন্ট ধরলাম ক্যাপিটাল আই ওয়ান, মুভিং কয়েলের জন্য কারেন্ট ধরলাম ক্যাপিটাল আই টু। এর আগের পেজেই আমরা টর্কের যে ইকুয়েশান পেয়েছি সেটা কী ছিল? আই ওয়ান ইন্টু আই টু ইন্টু ডিএম বাই ডি থিটা। দেখো সেটাকে এখানটায় লেখা আছে আই ওয়ান ইন্টু আই টু ইন্টু ডিএম বাই ডি থিটা। এখানে তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু না, ডিসির ক্ষেত্রে কারেন্টের ভ্যালু ফিক্স, যার জন্য ক্যাপিটাল লেটারে লেখা আছে। আমরা এখানটায় কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করি হচ্ছে স্প্রিং কন্ট্রোল দিয়ে, আর স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি টিসি ইকুয়ালস টু কে থিটা হয়, যেখানে কে হচ্ছে গিয়ে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কী হবে? নিউটন মিটার পার রেডিয়ান বা নিউটন মিটার পার ডিগ্রি। তো যাই হোক, তাহলে টিডির ভ্যালু পেলাম, টিসির ভ্যালু পেলাম, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কী হবে? টিডি ইকুয়ালস টু টিসি। দেখো সেটাই করা আছে, টিডি ইকুয়ালস টু টিসি। টিডির ভ্যালু বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে কে থিটা, তাহলে থিটার ভ্যালু কী পেলাম? আই ওয়ান ইন্টু আই টু বাই কে ইন্টু ডিএম বাই ডি থিটা। এবার আমরা দেখব এসির ক্ষেত্রে কী হয়। এসির ক্ষেত্রে ফিক্সড কয়েলের যে কারেন্ট সেটাকে আই ওয়ান সমান ধরে নিলাম আই এম ওয়ান সাইন ওমেগা টি, আর মুভিং কয়েলের যে কারেন্ট সেটা ধরলাম আই টু ইকুয়ালস টু আই এম টু সাইন ওমেগা টি মাইনাস ফাই, মানে দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স ফাই আমি ধরে নিলাম। এবার আমরা অ্যাভারেজ ডিফ্লেক্টিং টর্ক বার করতে চাইছি। তো অ্যাভারেজ ডিফ্লেক্টিং টর্ক যখন আমরা বার করব, যেরকমভাবে আমরা কারেন্ট বা ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু বার করতাম, এখানেও আমরা কীভাবে বার করব? যে অ্যাভারেজ ভ্যালু কী করে বার করি? ওয়ান বাই টি, মানে ওয়ান বাই টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন জিরো টু টাইম পিরিয়ড, যে কোয়ান্টিটিটা আমরা বের করতে চাইছি অ্যাভারেজ ভ্যালু, এখানে টর্ক বার করতে চাইছি তাহলে টর্ক লিখলাম, ভোল্টেজ হলে ভোল্টেজ থাকতো, কারেন্ট হলে কারেন্ট থাকতো, ডিটির রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করে দিতাম। তাহলে এখানে যদি আমরা যে এসি বলছি, এসিটা কোন ধরনের এসি নিয়েছি আমরা? আইডিয়াল, মানে সাইনোসয়েডাল। আর সাইনোসয়েডালের ক্ষেত্রে যে টাইম পিরিয়ড সাইনোসয়েডাল কার্ভের টাইম পিরিয়ড কত হয়? 2 পাই। টি এর জায়গায় তাহলে আমরা কত বসাবো? 2 পাই। এখানেও টি এর জায়গায় বসাবো 2 পাই টিআই। আর আমরা যে ইকুয়েশনটা নিয়েছি সেটা কি? সাইন ওমেগা টি, যার জন্য ইন্টিগ্রেশনটা করছি ডি অফ ওমেগা টি দিয়ে। তাহলে এবার দেখো এই যে টিআই আছে, টিআই এর জায়গায় আমরা তার ভ্যালুটা পুট করে দিতে পারি। দেখো সেটাকেই করে দেওয়া হয়েছে, এখানে আমরা ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। ভ্যালু বসিয়ে দিয়ে দেখো ভ্যালু কীভাবে বসিয়েছি সেটা আশা করি বুঝতেই পারছো। আমরা যেখানটায় ইকুয়েশনটা পেয়েছিলাম, এই যে আই ওয়ান ইন্টু আই টু ডিএম বাই ডি থিটা,
তো এখানে আই ওয়ানের ভ্যালু কি, আই এম ওয়ান সাইন ওমেগা টি, আর আই টুর ভ্যালু কত, আই এম টু সাইন ওমেগা টি মাইনাস ফাই। এই ভ্যালুগুলোকেই জাস্ট ওখানে বসিয়ে দেওয়া আছে। আই এম ওয়ান সাইন ওমেগা টি ইন্টু আই এম টু সাইন ওমেগা টি মাইনাস ফাই টি অফ ওমেগা টি, আর ডিএম বাই ডি থিটা এটা কনস্ট্যান্ট, যার জন্য বাইরে বের করে দিয়েছি। এবার কি করতে হবে, নর্মাল ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে নিজে করে নিতে পারবে, এটুকু নিজে করে নেবে, তারপর ভিডিওটা পজ করে ভিডিওটা পজ করে করে নেবে, তারপর অ্যান্সারটা মিলিয়ে নেবে। আমি জাস্ট কী করে করবে একটু হিন্টস দিয়ে দিই। দেখো এখানে আই এম ওয়ান আর আই এম টু দুটোই কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দিলাম। আর করলাম কি, বাইরে 2 দিয়ে ভাগ করলাম, ভেতরে 2 দিয়ে গুণ করলাম। কেন করলাম, কারণ ভেতরটা টোটালটা দেখো সাইনের ফাংশন আছে, এটাকে যদি সাইন এ বলো আর এটাকে যদি সাইন বি বলো, তাহলে সাইন এ ইন্টু সাইন বি ভেতরে আছে, ওটাকে আমি 2 সাইনে সাইন বি করার জন্য ভেতরে 2 দিয়ে গুণ করেছি, বাইরে 2 দিয়ে ভাগ করেছি, কারণ আমরা জানি 2 সাইনে সাইন বি মানে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এটাকে করার জন্য আমরা করেছি, সেটাই দেখো এখানে করা আছে, এটাকে সেটাই করা আছে। কস অফ এ মাইনাস বি মানে কি, ওমেগা টি মাইনাস অফ এটা, ওমেগা টি কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস ফাই হয়ে যাবে। তো এরকম করে করে নেবে টোটাল ইন্টিগ্রেশনটা। টোটাল ইন্টিগ্রেশন করার পর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে চলো সেটা আসবে হচ্ছে এটা, টিডি ইকুয়ালস টু আই এম ওয়ান ইন্টু আই এম টু বাই টু ইন্টু কস ফাই ইন্টু ডিএম বাই ডি থিটা। ইন্টিগ্রেশন করার পর এটা আসবে। এবার এই যে টুটা আছে নিচে, এক মিনিট, এই যে টুটা আছে নিচে সেটাকে আমি ব্রেক করে দিচ্ছি রুট টু ইন্টু রুট টুতে, তাহলে আই এম ওয়ান বাই রুট টু হলো আর আই এম টু বাই রুট টু হলো। ম্যাক্সিমাম ভ্যালু বাই রুট টু মানে কি, আরএমএস ভ্যালু। এটা কার ম্যাক্সিমাম ভ্যালু, ফিক্সড কয়েলের ম্যাক্সিমাম, ফিক্সড কয়েলের যে কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ফিক্সড কয়েলের যে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু তাকে যদি রুট টু দিয়ে ভাগ করি, তাহলে ফিক্সড কয়েলের আরএমএস ভ্যালু পাবো, সেটাকে আই ওয়ান ধরে নিয়েছি। এটা কার ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে যে মুভিং কয়েলটা আছে, মুভিং কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে মুভিং কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালুকে যদি রুট টু দিয়ে ভাগ করি, আমরা মুভিং কয়েলের কারেন্টের আরএমএস ভ্যালু পাবো। তাহলে সেটাকে এখানটায় দেখো লেখা আছে, কস ফাই ছিল কস ফাই পড়ে আছে, ডিএম বাই ডি থিটা যা ছিল তাই আছে। তাহলে এসির ক্ষেত্রে আমরা পেলাম টিডি ইকুয়ালস টু আই ওয়ান ইন্টু আই টু ইন্টু কস ফাই ইন্টু ডিএম বাই ডি থিটা। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেটা কন্ট্রোলিং টর্কের সঙ্গে ইকুয়াল হবে, কে থিটার সঙ্গে ইকুয়াল করে দাও, থিটার ভ্যালু পেয়ে যাবে আই ওয়ান ইন্টু আই টু বাই কে ইন্টু কস ফাই ইন্টু ডিএম বাই ডি থিটা। এবার আমি একে অ্যামিটার হিসেবে ইউজ করতে চাইছি। তো আমরা আগেই দেখেছি কি, যে ফিক্সড কয়েল আর মুভিং কয়েল সিরিজে কানেক্ট করা আছে। তাহলে দুটো কয়েলকে যদি সিরিজে কানেক্ট করা থাকে, সিরিজে কানেক্ট করা থাকলে তাদের মধ্যে দিয়ে তো সেম কারেন্ট ফ্লো করবে। তাহলে ফিক্সড কয়েলের কারেন্টকে আমরা ধরছিলাম আই ওয়ান, মুভিং কয়েলের কারেন্টকে বলছিলাম আই টু। তো দুটো যদি সিরিজে কানেক্ট থাকে, সেম কারেন্ট ফ্লো করলে আই ওয়ান ইকুয়ালস টু আই টু ইকুয়াল টু আমি আই ধরে নিলাম, সেটাই করা আছে। দুটো কয়েলের মধ্যে দিয়ে যদি সেম কারেন্ট ফ্লো করে, একই কারেন্টই ফ্লো করে, তাহলে ফেজ ডিফারেন্সও থাকবে না, ফাই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। তাহলে এই যে টিডির ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছিলাম, সেখানে আই ওয়ানের জায়গায় আই বসাও, আই টুর জায়গায় আই বসাও, দুটো আই এর গুণফলে কী হয়ে যাবে, আই স্কোয়ার হয়ে যাবে। কস ফাই মানে কত, কস 0, তাহলে 1 হয়ে যাবে। তাহলে আই স্কোয়ার ইন্টু ডিএম বাই ডি থিটা। ইকুইলিব্রিয়ামে এটা টিসির সাথে ইকুয়াল হবে, কন্ট্রোলিং টর্কের সাথে ইকুয়াল হবে। তাহলে থিটা ইকুয়ালস টু পেলাম আই স্কোয়ার বাই কে ইন্টু ডিএম বাই ডি থিটা। আমরা যদি এই অ্যামিটারের রেঞ্জকে বাড়াতে চাই, কি করব, পিএমএমসির ক্ষেত্রে যেরকম পড়েছিলাম একই জিনিস। তাহলে আমরা যে মুভিং কয়েলটা আছে তার সঙ্গে আমরা একটা শান্ট যোগ করে দেব।
হাই রেজিস্ট্যান্সের শান্ট যোগ করে দেবো। এটা হচ্ছে গিয়ে ফিক্সড কয়েল, এটা হচ্ছে ফিক্সড কয়েল, এটা হচ্ছে মুভিং কয়েলের সঙ্গে আমরা একটা শান্ট যোগ করে দেবো। যেরকম পিএমএমসির ক্ষেত্রে পড়েছিলাম যে আমরা অ্যামিটারের রেঞ্জ যদি এক্সটেন্ড করতে চাই তাহলে অ্যামিটারের সঙ্গে একটা শান্ট রেজিস্ট্যান্স কানেক্ট করব। কেন করি সেটা? এক্সট্রা যে কারেন্টটা আছে সেটা শান্টের মধ্যে দিয়ে আমরা বাইপাস করে দিই, তাতে অ্যামিটারের যে রেঞ্জটা সেটা এক্সটেন্ড হয়ে যায়। কিন্তু পিএমএমসিতেই আমরা পড়েছি। এবার আমরা দেখব ভোল্টমিটার। ভোল্টমিটারের ক্ষেত্রে কি করি আমরা? ভোল্টমিটারের ক্ষেত্রে কোনো গ্যালভ্যানোমিটার হোক বা যে নর্মাল যে আমরা ইনস্ট্রুমেন্টগুলো পড়ছি, সে পিএমএমসি হোক বা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট হোক, এদের যে কয়েল থাকে, মুভিং কয়েল বলো বা ফিক্সড কয়েল বলো, মুভিং কয়েল, এখানে মুভিং কয়েল দিয়ে যেহেতু কারেন্টটা যাচ্ছে, মুভিং কয়েলের যে রেজিস্ট্যান্স সেটা তো খুব কম থাকে। তো তার জন্য যে রেঞ্জটা হয় সেটা খুব কম হয়। তো রেঞ্জটাকে বাড়িয়ে আমাদেরকে কি ভোল্টমিটার হিসেবে ইউজ করতে হয়। তো রেঞ্জটাকে বাড়ানোর জন্য আমরা কি করব? ভোল্টমিটারের রেঞ্জকে বাড়ানোর জন্য কি করব? আমরা একটা সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করি। আর কী ধরনের রেজিস্ট্যান্স কানেক্ট করব? হাই নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, মানে পিওর রেজিস্ট্যান্স বলতে পারো, পিওর রেজিস্টিভ। টোটাল জায়গাটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ বলতে পারো। তো দেখো এখানেও তাই, ফিক্সড কয়েল আর মুভিং কয়েলকে সিরিজে কানেক্ট করা আছে, ভোল্টমিটার হিসেবে ইউজ করতে চাইছি বলে একটা হাই নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স আমরা সিরিজে কানেক্ট করে দিয়েছি। তাহলে জিনিসটা এবার ভোল্টমিটার হিসেবে আমার কাজ করবে। এখানেও দেখো কারেন্ট ফিক্সড কয়েলের মধ্যে দিয়েও যে কারেন্ট যাচ্ছে সেটাই আমার মুভিং কয়েলের মধ্যে দিয়েও যাচ্ছে, যার জন্য I1 ইকুয়ালস টু I2। আর কারেন্ট মানে কি? এসির ক্ষেত্রে ভোল্টেজ বাই ইম্পিডেন্স, ভোল্টেজ হচ্ছে এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আর এই যে টোটাল জিনিসটার ইম্পিডেন্স আমি ধরে নিলাম হচ্ছে জেড, তার জন্য লেখা আছে দেখো V/Z। দুটো কয়েলের মধ্যে দিয়ে, ফিক্সড কয়েল আর মুভিং কয়েলের মধ্যে যদি একই কারেন্টই তো ফ্লো হচ্ছে, সেম কারেন্টই তো ফ্লো হচ্ছে, মানে যে কারেন্টটা ফিক্সড কয়েল দিয়ে যাচ্ছে সেই কারেন্টটাই যাচ্ছে মুভিং কয়েলের মধ্যে দিয়ে, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? φ0 হবে। এবার আমরা টর্কের ইকুয়েশানে সেটাকে বসিয়ে দেবো। দেখো সেটাকেই করা আছে, টর্কের যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছিলাম সেটা লিখে I1 সমান আমরা দেখেছি কি I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু আমরা দেখেছি V/Z। তাহলে I1-এর জায়গাতেও V/Z বসাবো, I2-র জায়গাতেও আমরা V/Z বসাবো। তাহলে আলটিমেটলি V/Z-এর হোল স্কোয়ার হয়ে যাবে cos ফাই মানে কত? cos 0 1 dm/dθ। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে TD ইকুয়ালস টু TC, এখান থেকে পেয়ে গেলাম। তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম V²/kz² ইন্টু dm/dθ। তাহলে এই গেল হচ্ছে আমার মুভিং কয়েল, ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টে যে টর্কের ইকুয়েশান, সেখান থেকে ডিফ্লেকশানের যে ইকুয়েশান, সেগুলো আমরা ডিরাইভ করলাম। তাহলে এখান থেকে ছোট ছোট যে কোশ্চেনগুলো হয় ফার্স্টে সেগুলো প্রিপেয়ার করতে হবে, তারপরে এই যে বড় বড় ডেরিভেশনগুলো আছে সেগুলোও দেখতে হবে, সেগুলো সেমিস্টারে আসে। কোশ্চেন কী কী হতে পারে? ছোট ছোট কোশ্চেন যেগুলো ভাইভাতে বা ইন্টারভিউতে হয়। পিএমএমসি আর ইলেকট্রোডাইনামোমিটারের মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি কী কী আছে? দেখো পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেছিলাম, এখানে ইউজ করছি হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিসি ভ্যালু মেজার করতে পারতাম, আর ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এসি ডিসি আমরা দুটোই মেজার করতে পারছি। পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টে আমরা এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করতাম, কারণ ওখানে যে মুভিং কয়েলটা ছিল সেটা একটা মেটালিক ফর্মারের ওপর জড়ানো থাকতো, যার জন্য এডি কারেন্ট ড্যাম্পিং পসিবল। কিন্তু ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কখনো এডি কারেন্ট ড্যাম্পিং পসিবল নয়, কারণ মুভিং কয়েলটা আইদার এয়ার কোর কয়েল কিংবা কোনো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ওপর জড়ানো থাকে। আর এমনিতেও ফিক্সড কয়েল যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করে তার ফ্লাক্স ডেন্সিটি এতটাই কম যে এডি কারেন্ট ড্যাম্পিং পসিবল হয় না। ইভেন এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, মানে ফিক্সড কয়েল যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যাই বলো না কেন, যেটা প্রডিউস করছে তার ভ্যালু খুব কম হওয়ার জন্য আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা পর্যন্ত একে এফেক্ট করতে পারে, তার জন্য প্রপার শিল্ডিং প্রোভাইড করতে হয়, নাহলে কিন্তু ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট এরর দেয়। তাহলে এখানে এটাও কোশ্চেন হতে পারে যে একে শিল্ডিং কেন দেওয়া হয়? শিল্ডিং দেওয়ার কারণ হচ্ছে এটাই যে ফিক্সড কয়েল যে এখানকার যে ফিল্ড বা ফিক্সড কয়েল যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে তার সেটা হচ্ছে কি খুব দুর্বল প্রকৃতির, খুব উইক প্রকৃতির। তো তার জন্য আর্থের ম্যাগনেটিক ফিল্ডও রিডিংকে এফেক্ট করতে পারে, তো তার জন্য শিল্ডিং প্রোভাইড করা হয়। তো এই গেল হচ্ছে কি আমাদের ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। আরও একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে গিয়ে পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন থিটা,
থিটা পেয়েছিলাম আমরা থিটা ভেরিজাস আই, অ্যামিটারের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম থিটা ভেরিজাস আই, মানে কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, যার জন্য পিএমএমসি টাইপের ক্ষেত্রে যে স্কেলটা পেতাম সেই স্কেলটা ছিল লিনিয়ার স্কেল। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পিএমএমসি টাইপের ক্ষেত্রে স্কেল হচ্ছে গিয়ে লিনিয়ার টাইপের স্কেল, কারণ থিটা ভেরিজাস আই। আর এখানে দেখো এখানে এই যে রিলেশনটা আছে, এখানে কেতো কনস্ট্যান্ট, এখান থেকে বলতে পারো কি থিটা ভ্যারিজাস আই স্কোয়ার ইন্টু ডিএম বাই ডি থিটা। এবার যদি ডিএম বাই ডি থিটা এই জিনিসটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে থিটা ভ্যারিজাস আই স্কোয়ার। আবার এখানেও কেতো কনস্ট্যান্ট, এখানেও যদি ডিএম বাই ডি থিটা যদি কনস্ট্যান্ট হয়, জেডকে যদি কনস্ট্যান্ট ধরা যায়, তাহলে থিটা ভ্যারিজাস ভি স্কোয়ার। তাহলে পিএমএমসির ক্ষেত্রে স্কেল ছিল হচ্ছে গিয়ে লিনিয়ার, কিন্তু এখানে স্কেল কিন্তু লিনিয়ার স্কেল হবে না। এখানে আমরা কি দেখছি, কারেন্ট বা ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে থিটা ডিরেক্টলি প্রপোর্শনাল। পুরোপুরি নয়, অ্যাপ্রক্সিমেটলি। পুরোপুরি ডিরেক্টলি প্রপোর্শনাল মানে থিটা কারেন্ট বা ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে পুরোপুরি ডিরেক্টলি প্রপোর্শনাল হয় এমআই টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, মুভিং আয়রনের ক্ষেত্রে। বাট ইলেকট্রো ডায়নামোমিটারের ক্ষেত্রে এটা অ্যাপ্রক্সিমেটলি কারেন্ট স্কোয়ার বা ভোল্টেজ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। কেন? কারণ এই ডিএম বাই ডিথিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, বাট অ্যাকচুয়ালি ডিএম বাই ডিথিটা পুরোপুরি কনস্ট্যান্ট হয় না, একটু ভ্যারি করে। তাহলে মোট কথা পিএমএমসির সঙ্গে যদি আমি কম্পেয়ার করে বলি, পিএমএমসিতে স্কেল থাকে লিনিয়ার, আর ইলেকট্রো ডায়নামোমিটার টাইপের ক্ষেত্রে স্কেল তো লিনিয়ার থাকা পসিবলই নয়, সেটা কারেন্ট বা ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, তাও সেটা অ্যাপ্রক্সিমেটলি, পুরোপুরি নয়। তাহলে এই থাকলো আমাদের ইলেকট্রো ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট।